হ্যালো ডেভেলপার্স, কী অবস্থা সবার? আজকে আমি সম্পূর্ণ এআই ইউজ করে একটি ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দেখাবো। আর দেখতে পাবেন যে সে কোড লেখার পাশাপাশি আপনার ফাইল এবং ফোল্ডারও তৈরি করছে। যে মডেলটা পছন্দ আপনি সেই মডেল ইউজ করতে পারেন। এই ডোমেনের ভিতরে যা আছে, যত ডেটা আছে, যত টেক্সট আছে, সব আমি ইন্ডেক্স করতে যাচ্ছি এখানে। তো আপনি জাস্ট অ্যাড নিউ ডকে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে কার্সর এআই। তো আপনারা কার্সর.com-এ গেলেই এই এডিটরটি ডাউনলোড করতে পারবেন। এটা মূলত একটি কোড এডিটর। তো এই কোড এডিটর দিয়ে আপনি সরাসরি আপনার ভিএস কোডে কোড লিখে নিতে পারবেন এআই দিয়ে। অর্থাৎ এটি সম্পূর্ণ ভিএস কোডের মতোই। আপনি ভিএস কোডের সব এক্সটেনশন এবং সব ফিচার্স আপনি সম্পূর্ণ ভিএস কোডের মতোই করে পাবেন। শুধু আপনি কিছু এক্সট্রা ফিচার পাচ্ছেন এআই কোড এডিটর হিসেবে। তো একটু পরেই বুঝতে পারবেন যে এটার ফেসিলিটিসটা আসলে কী। তো আপনারা প্রথমেই এই কার্সর.com-এ গিয়ে এটা ডাউনলোড করে নেবেন। তো আমাদের একটি ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য প্রথমেই হচ্ছে ডাটাবেস এবং আর্কিটেকচার ডিজাইন করা প্রয়োজন। তো আমি ফার্স্ট করার জন্য আমি চ্যাটজিপিটি দিয়ে আমি আর্কিটেকচার এবং স্কিমা এবং ডাটাবেস ডিজাইনটা করে নিয়েছি। তো আপনারা এটা ম্যানুয়ালি করতে পারেন। এবং আমি ডাটাবেস এবং আর্কিটেকচার ডিজাইন করার পরে আমি একটি প্রম্পটও লিখে নিয়েছি কার্সরের জন্য। আপনারা আমার প্রম্পটে ফলো করতে পারেন অথবা আপনারা নিজেরা প্রম্পট লিখতে পারেন। তো আমার প্রম্পটটি শুরু হচ্ছে এখান থেকে। তো আমি জাস্ট আমার প্রম্পটটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কপি করব। তো আমি প্রম্পটটি কপি করে নিলাম। এবার আমি কোড এডিটরে গিয়ে আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাবেন। আপনারা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, তবে আপনাদেরকে Ctrl+L ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে আপনি তিনটা অপশন পাবেন: চ্যাট, কম্পোজার এবং বাগ ফাইন্ডার। এখানে চ্যাট অপশনটি দিয়ে আপনি চ্যাট করতে পারবেন এবং কোড লিখে নিতে পারবেন। তবে এই কোডটা সরাসরি আপনার ফাইলের মধ্যে লিখবে না। আপনার ম্যানুয়ালি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনার ফাইলে ওভাররাইট করতে হবে। আর আপনি যদি কম্পোজার ইউজ করেন তাহলে আপনি এখানে প্রম্পট দেওয়ার সাথে সাথে আপনার ফাইল এবং ফোল্ডারে চেঞ্জ হতে থাকবে এবং সে নতুন ফাইল এবং ফোল্ডার যদি ক্রিয়েট করার প্রয়োজন হয় সেটিও করতে থাকবে অটোমেটিক্যালি। আর বাগ ফাইন্ডার ফিচারটা এখনও তারা এক্সপেরিমেন্টালে রেখেছে, তাই সেটা নিয়ে আমি কথা বলছি না। তো আমি ইউজ করবো হচ্ছে কম্পোজার। তো আমি একটু আগে যে প্রম্পটটা কপি করেছি সেটা আমি এখন জাস্ট পেস্ট করে দেবো এখানে। তো এটি হচ্ছে আমার ফুল প্রম্পট। তো এখানে আমি প্রম্পটটা দিলাম, বাট আমার এখানে কিন্তু কোড বেসটা সেখানে আমার এই কোড বেসটা এখানে ইন্ডেক্স করে দিতে হবে প্রম্পটের সাথে। তো আমি জাস্ট এখানে অ্যাড দিয়ে কোড বেসটা ইনক্লুড করে দেব। তো আমরা চাইলে এখানে অ্যাড দিয়ে ফাইল, ফোল্ডার্স, ডকুমেন্টেশন এটসেট্রা জিনিস, এ লট অফ থিংস আমরা অ্যাড করতে পারি। তো আপনারা যদি কার্সর নিয়ে আলাদা ভিডিও চান তাহলে সেটা আমি তৈরি করব। তো আমি আগে আমার ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনটা তৈরি করি। তো প্রথমে আমি কোড বেসটা ইন্ডেক্স করলাম। তো এবার আমি জাস্ট নর্মালি ইন্টারফেস করব, দেখি কি ফিডব্যাক দেয়। তো আমি আমার কম্পোজারটা আমি আমার ফুল স্ক্রিন যদি ওপেন করতে চাই তাহলে নর্মালি 3 ডটে গিয়ে ওপেন কম্পোজার অ্যাজ এডিটরে ক্লিক করব। তাহলে আমি ফুল স্ক্রিন জুড়ে দেখতে পাবো। আর দেখতে পাবেন যে সে কোড লেখার পাশাপাশি আপনার ফাইল এবং ফোল্ডারও তৈরি করছে। আমার কিন্তু এখানে সম্পূর্ণ এমটি একটা ফোল্ডার ছিল, কিন্তু সে একের পর এক ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতেছে নিজে থেকে, যেটা খুবই অ্যামাজিং একটা জিনিস। আপনারা যদি আগে কার্সর ইউজ করে না থাকেন তাহলে আপনাদের কাছে খুবই অদ্ভুত লাগবে জিনিসটা। তো সে
কিছু কোড ব্লক জেনারেট করেছে এবং শেষে আমাকে লিখে দিয়েছে উড ইউ লাইক মি টু কন্টিনিউ রিমেনিং আওয়ার্স অ্যান্ড প্রোডাক্টস। মানে সে কিছু কোড ব্লক জেনারেট করেছে এবং আপনি যদি পরবর্তী ধাপে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে আরেকটি প্রম্পট দিয়ে ইয়েস লিখতে হবে। তো সে এখন যে কোডগুলো লিখলো এগুলো কিন্তু সেভ হয়নি, কিন্তু সে ক্রিয়েট করেছে। তো সেভ করার জন্য আপনি জাস্ট এই অ্যাকসেপ্ট অল বাটনে ক্লিক করবেন, তাহলে সবগুলো ফাইল সেভ হয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছেন সে খুব সুন্দরভাবে কিন্তু ফাইলগুলো ক্রিয়েট করেছে। তো এবার আমি জাস্ট ইয়েস লিখব, যে ইয়েস কন্টিনিউ। ইয়েস কন্টিনিউ লেখার পর সে বাকি ফাইল এবং ফোল্ডারগুলো তৈরি করতে থাকবে এবং এটা খুবই ফাস্ট। এই যে মাত্রই সে মডেলস ফোল্ডারটা ক্রিয়েট করলো এবং একটি কন্ট্রোলার ক্রিয়েট করলো। তারপর আবার কিছু কোড ব্লক জেনারেট করার পর আবার আমাকে কন্টিনিউ করার পারমিশন চাচ্ছে যে সে কন্টিনিউ করবে কি না। তো আমি আবার অ্যাকসেপ্ট অল বাটনে ক্লিক করে আবার বলবো যে ইয়েস কন্টিনিউ। তো আপনি যদি কার্সরের কোডগুলো একটু পড়ে দেখেন, দেখবেন যে খুবই হাই কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করা কোড। এবং এই কোডের কোয়ালিটি সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার প্রম্পটের উপর। আপনার প্রম্পটটা যত সুন্দর হবে, যত গোছানো হবে, সে কোড তত সুন্দর কোড লিখবে আপনার জন্য। তো আপনি যদি প্রম্পটটা সুন্দর মতো লিখতে পারেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটা প্রফেশনাল এবং একটি স্ট্যান্ডার্ড লুক পাবে। তো সে আবারও কিছু কোড ব্লক জেনারেট করার পরে আমাকে পারমিশন চাচ্ছে আবার। তো আমি অ্যাকসেপ্ট অল বাটনে ক্লিক করে আবার বলবো যে ইয়েস কন্টিনিউ। তো আপনারা হয়তো খেয়াল করছেন যে সেখানে প্যাকেজ ডট জেসন নামে কোনো কিছু বা নোড মডিউল নামে কোনো কিছু ক্রিয়েট করেনি, সেগুলো করবেও না। তো সে আমার অ্যাপ্লিকেশনটি জেনারেট করার পরে আমি অন্য আরেকটি কমান্ড দিয়ে তার থেকে প্যাকেজ ডট জেসনটা ক্রিয়েট করে নিব। যা যা দরকার হয় বাকি কনফিগারেশনগুলো সেগুলো আমি অন্য একটা কমান্ড দিয়ে তৈরি করে নেব। তো সে মোটামুটি ফাংশনালিটি ক্রিয়েট করে ফেলেছে। এবার আমি চাইলে প্যাকেজ ডট জেসনের কমান্ডটা দিতে পারি। দেখতে পাচ্ছেন এবার সে আর কোনো আমার ইনক্লুডেড কোনো ফিচার এখন শুধু সে জাস্ট ইমপ্রুভ করার পারমিশন চাচ্ছে। তো আমার এখন ইমপ্রুভ করার দরকার নেই। তো আমি তাহলে প্যাকেজ ডট জেসন এবং কনফিগারেশন ফাইলটা জেনারেট করতে পারি। তো আমি সিম্পলি লিখব যে you didn't generated any configuration or package.json file. Write them if you need. তো এক্ষেত্রে আমি আবারও অ্যাড দিয়ে কোড বেসটাকে ইনক্লুড করে দেব, যাতে সে আমার কোড বেসটা পড়তে পারে যে সে কী কী ফাইল জেনারেট করেছে এবং কী কী ফাইল বাকি। তারপর আবারও এন্টার বাটন প্রেস করলাম। তো এবার আশা করি সে আমার জন্য প্যাকেজ ডট জেসন ফাইলটা ক্রিয়েট করবে। ইয়েস, সে কনফিগার ফাইলটা ক্রিয়েট করলো এবং প্যাকেজ ডট জেসন ফাইলটা ক্রিয়েট করলো এবং ডট এসলিন্ট আর সিটাও ক্রিয়েট করে ফেলেছে, রিডমি ফাইলও ক্রিয়েট করেছে। আবার সে আমাকে গাইডলাইনও দিচ্ছে যে কীভাবে ইনস্টল করব। তো আমি আবারও অ্যাকসেপ্ট অল দিলাম। তো দেখি সে কি গাইডলাইন দিল। npm install .env কপি env.example থেকে আমাকে এটা ক্রিয়েট করে কপি করে আমাকে .env একটা ফাইল ক্রিয়েট করতে বললো।
তো আমরা জাস্ট সিম্পলি এখানে ডট ইএনবি ফাইলটা ক্রিয়েট করব। তো এখান থেকে জাস্ট আপনি আপনার প্যারামিটারগুলো চেঞ্জ করে দিবেন আপনার অ্যাপ্লিকেশনের এই অনুযায়ী। তো এরপর কি গাইডলাইন দিল, আপডেট npm run। আচ্ছা, আমরা npm ইনস্টল এটা দিইনি এখনও টার্মিনালে। তো npm ইনস্টল হতে থাক, আর আমি কার্সরের কিছু ফিচার্স আপনাদেরকে বলি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ফোল্ডার এবং ফাইল জেনারেট করেছে আপনার জন্য। তো ধরুন আপনি জাস্ট এই ফাইলটাতে কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, তো আপনি জাস্ট এই ফাইলে এসে Ctrl+L এ ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে একটি মডেল অথবা ড্রয়ার ওপেন হয়েছে। তো আপনি এটাকে এক্সপ্যান্ড কোলাপস করতে পারেন। তো এখান থেকে চ্যাটের কাজ আর কম্পোজারের কাজ তো আমি বললামই শুরুতে। তো আপনি যদি আমি সাধারণত কম্পোজার ইউজ করি যাতে সে সরাসরি লিখে দেয় এখানে। তো কম্পোজারে গিয়ে আমি নতুন একটি কম্পোজার নিব। কম্পোজার নেওয়ার পরে এবার আপনি এই ফাইলে যা যা চেঞ্জ করতে যাচ্ছেন সেই ইয়েগুলো এখানে লিখে দিয়ে ইন্টারপ্রেস করলেই সে শুধু এই ফাইলটাতে চেঞ্জ করবে, কারণ আপনি এখানে এখন শুধু তার কাছে এই ফাইলটা দিয়েছেন। তো আপনি এখানে চাইলে অ্যাড কনটেক্সটে গিয়ে আপনার যে কোনো ফাইল সিলেক্ট করতে পারেন অথবা মাল্টিপল ফাইল সিলেক্ট করতে পারেন, এরকম order_route.js, তারপর order_controller.js, অথবা আপনি মনে করেন অর্ডারের কিছু ফিচার নতুন যোগ করতে যাচ্ছেন, তো তখন আপনি এই অর্ডারের যত ফাইল আপনি মাল্টিপল ফাইল সিলেক্ট করতে পারেন। তো এটা তো আপনার এখানে ম্যানুয়ালি গেল। তো আপনি যদি চান যে আপনি এভাবে ইন্ডেক্স করবেন না, আপনি এখানে প্রম্পটের ভিতরে ইন্ডেক্স করবেন। তো আমি জাস্ট তাহলে লিখব যে improve code quality and maintain standards of error handling। তো এটা লিখে আমি যদি দেই যে in, তারপর আবার add database.js দিলেই আপনার ফাইলটা এখন এখানে চলে আসবে। তো আপনি যদি এরকম টেক্সটের মাঝে মাঝে আবার এখানে আরেকটা টেক্সট লিখলেন, আবার ধরুন এখানে আপনি একটা দিয়ে আবার আরেকটা ফাইলের নাম লিখলেন, তো আপনি যখন এরকম টেক্সটের মাঝে মাঝে ইন্ডেক্স করবেন ফাইল, তখন কার্সরের বুঝতে সুবিধা হয় এবং সে আপনাকে কোডটা তত কোয়ালিটিফুল প্রোভাইড করবে যখন আপনি প্রম্পটটা সুন্দরভাবে দেবেন। তো ধরুন জাস্ট আমি প্রম্পটে দিলাম এখন আপাতত। তো দেখুন সে কীভাবে চেঞ্জ করে। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই দেখতে পাচ্ছেন সে কোডের কোয়ালিটি এবং আমি যে প্রম্পটটা দিয়েছিলাম সে প্রম্পটের আগেকে চেঞ্জ করে ফেলেছে। তো আমি আগের মতোই এখানে আপনি এই বাটনে ক্লিক করতে পারেন। তো আপনি যদি এই বাটনে ক্লিক করেন তাহলে শুধু এই ফাইলের চেঞ্জগুলো সেভ হবে, আর আপনি যদি অ্যাকসেপ্ট অলে ক্লিক করেন এখান থেকে, তাহলে অল ফাইলে যা যা চেঞ্জ হয়েছে সবগুলো সেভ হয়ে যাবে। তো এভাবেই আপনি কার্সর ইউজ করে একটি পাওয়ারফুল ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। আর ধরুন আমি আরও কিছু ফিচার বলি। ধরুন আপনি Node.js-এ ডেভেলপ করতে যাচ্ছেন না, আপনি একটি আনকমন অথবা যে অ্যাপ্লিকেশনটা বাংলাদেশে খুব কম ইউজ হয় অথবা ওয়ার্ল্ড ওয়াইড খুব কম ইউজ হয় এরকম কিছু একটা
দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে ধরুন আমি হচ্ছে নেস্ট.js দিয়ে একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন। তো নেক্সট.js সাধারণত কার্সর এতটা ভালো পারে না ধরলাম, এটা আনকমন জিনিস, ধরলাম এটা আনকমন জিনিস। তো আপনি জাস্ট কী করবেন, ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনে গিয়ে শুধু এই ইউআরএলটা কপি করবেন, কপি করে কার্সরে গিয়ে আবার Ctrl+L দিয়ে কম্পোজারটা ওপেন করবেন, কম্পোজারটা ওপেন করে প্লাস বাটনে ক্লিক করে নতুন একটা কম্পোজার তৈরি করবেন, আর এখান থেকে ইন্ডেক্স করা ফাইলটা কেটে দেবেন। তারপর অ্যাড কনটেক্সটে ক্লিক করে অ্যাড কনটেক্সটে না, আপনি এখানে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে এখানে যে ডকুমেন্টেশন ডক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 3টা ডকুমেন্টেশন ইন্ডেক্স করা আছে। তো আমি চাইছি যে নেস্ট.js-এর যে সম্পূর্ণ ডকুমেন্টেশন, অল ফাইল এবং ফান্ডামেন্টালস যা আছে তাদের এই ডোমেনের ভিতরে যা আছে, যত ডেটা আছে, যত টেক্সট আছে, সব আমি ইন্ডেক্স করতে যাচ্ছি এখানে। তো আপনি জাস্ট অ্যাড নিউ ডকে ক্লিক করবেন, যে ইউআরএলটা কপি করবেন সেটা এখানে পেস্ট করবেন, অ্যাড, তারপর ইন্টার বাটনে ক্লিক করবেন। এরপর দেখবেন যে মজা। তো আপনি এখানে আপনার ডকুমেন্টেশন একটা নাম দেবেন, জাস্ট আমার ফ্রেমওয়ার্কের নামটা দিলাম নেস্ট.js, তারপর কনফার্মে ক্লিক করলাম। আচ্ছা, নেস্ট.js-এর একটা নাম অলরেডি নেওয়া আছে, তো সেটা নিচ্ছে না, তাই নেস্ট.js ডক্স একটা নাম, অন্য নামটা দিলাম। তো এবার কনফার্মে যদি দিই, তো দেখতে পাচ্ছেন সে আমার ডকুমেন্টেশনটা কিন্তু ইন্ডেক্স করা শুরু করে দিয়েছে, যে ইন্ডেক্সিং স্টার্টেড। সে কিন্তু আমি যে নতুন যে ডকুমেন্টেশনটা মাত্র ইনক্লুড করলাম সেটা কিন্তু সে অলরেডি ইন্ডেক্স করা শুরু করে দিয়েছে। এটা তার বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগতে পারে, যেহেতু এটা একটা বড় ডকুমেন্টেশন তাই এটা একটু বেশি সময় লাগবে, এমনিতে সাধারণত 1 থেকে 2 মিনিট লাগে। তো তার কিছু ডিফল্ট ডকুমেন্টেশন আছে, সেগুলো আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেখানে কার্সরের মধ্যে আপনি কিন্তু আপনার যে মডেলটা পছন্দ আপনি সেই মডেল ইউজ করতে পারেন। ধরুন আপনি ক্লোড 3.5 ইউজ করবেন, 3.5 সনেট ইউজ করবেন, ডিপসিক R1, তো আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনি মনে করেন O1 ইউজ করবেন, তো এখান থেকে সিলেক্ট করলাম। তো এখানে আমি এই যে এখানে ইয়েটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে বাটনে ক্লিক করে আপনি জাস্ট O1 দিবেন। তো এইটা সিলেক্ট করার সাথে সাথে আপনি এখানে যে কমান্ড দিবেন সেই কমান্ডটাই আপনার এই O1 মডেল দিয়ে রান হবে। এতক্ষণ আমি ক্লোড 3.5 সনেট ইউজ করছিলাম, যেহেতু এই মডেলটা বেস্ট পারফরমেন্স দেয় কোডিংয়ের ক্ষেত্রে। তো আপনি এখান থেকে ধরুন আপনি চাইলে সবগুলো মডেল সিলেক্ট করতে পারেন। তো আমি GPT 3.5 টার্বো যদি করতে চাই, তো জাস্ট এখান থেকে 3.5 টার্বোটা সিলেক্ট করে দেব। তো এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে এখানে যদি না আসে তাহলে আপনি জাস্ট এটা কেটে দেবেন, এটা কেটে দিয়ে নতুন করে আবার Ctrl+L দেবেন, তাহলে আশা করি চলে আসবে। আচ্ছা, এই যে এটাই 3.5 টার্বো, এটাই। তো এভাবেই আপনি ডকুমেন্টেশনটা এবং মডেল চেঞ্জ করতে পারেন। তো আপনারা ম্যানুয়ালি এই যে সেটিংস বাটন দেখতে পাচ্ছেন, সেটিংসে গেলেই আপনি এখান থেকেও মডেল চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে ফিচার্সে গিয়ে আপনি নতুন ডকুমেন্টেশন অ্যাড করতে পারেন। এই যে আমার ডকুমেন্টেশনটা এখনও ইন্ডেক্স হচ্ছে, এখান থেকে আপনি ডকুমেন্টেশন ডিলিট করতে পারেন, আবার এখান থেকে রিফ্রেশ দিতে পারেন। রিফ্রেশ দিলে আপনি মনে করেন ডকুমেন্টেশনে তারা নতুন কিছু অ্যাড করেছে, তো তখন সেই নতুন জিনিসটাও আপনার এখানে ইন্ডেক্স হয়ে যাবে। আপনি যদি এই রিফ্রেশ বাটনে ক্লিক করেন, আবার এডিটও করতে পারেন চাইলে, আবার অ্যাড নিউ ডকে দিয়ে নতুন ডকুমেন্টেশন অ্যাড করতে পারেন। আর এখানে ডিফল্ট কিছু ডকুমেন্টেশন আছে, যেরকম আমি যদি অ্যাড দিয়ে
ডক্সে গেলাম, ডক্সে গেলে এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু ডিফল্ট ডক্স আগে থেকে দেয়া ছিল, যেরকম accord.net, accord.net অ্যাক্টিভেট বিন অফিসিয়াল, এগুলো হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন। তো আমি আর তো এগুলো প্রয়োজন নেই, তাই আমি আমার কাস্টমগুলো অ্যাড করে নিলাম। তো এভাবে আপনি একটি পাওয়ারফুল ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। আসলে সব কিছু নির্ভর করছে আপনার প্রম্পটের উপর। আপনার প্রম্পট যত পাওয়ারফুল হবে, আপনার ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন তত বেশি পাওয়ারফুল হবে। তো আপনি এখান থেকে ফোল্ডার্সও সিলেক্ট করে দিতে পারেন, যেরকম আমি চাচ্ছি যে অনলি এই কন্ট্রোলার্সগুলো নিয়ে কাজ করব। তো আমি জাস্ট অ্যাড দিয়ে কন্ট্রোলার্স ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, জাস্ট দ্যাটস ইট। অ্যান্ড আর কি, আর হচ্ছে আপনি সরাসরি ওয়েব পেজও রিড করতে পারেন এখান থেকে। অ্যাড ওয়েব দিয়ে আপনি ওয়েবের লিঙ্কটা দিলে সরাসরি ওয়েবেও, আপনি কোনো একটা ওয়েবের লিঙ্ক দিলেও আপনি সরাসরি ওয়েবের যত কন্টেন্ট আছে সেগুলো আপনি এখানে রিড করতে পারবেন, এবং তা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনে কোড জেনারেট করতে পারবেন। তো এরপর আসি কার্সর রুলসের মধ্যে। কার্সর রুলসটা আরও মারাত্মক জিনিস। তো আমার এখানে কোনো কার্সর রুলস নাই আপাতত। আমার এখানে সেটিংসের মধ্যে একটা রুলস আমি দিয়েছি, যার কারণে আমার রুলসটা দেখলে বুঝতে পারবেন। আমার রুলসটা হচ্ছে ডোন্ট রাইট আ লার্জ ডেসক্রিপশন অর টেক্সট বিফোর রাইটিং কোড। অর্থাৎ আমি এই রুলসটা দিয়েছি হচ্ছে, তো এখন এই কার্সর হচ্ছে আপনি যত প্রম্পট দিবেন কম্পোজারে অথবা চ্যাটের মধ্যে, সে বেশি কথা লিখবে না বা বেশি ডিসক্রিপশন লিখবে না, সে কোড রাইটিংটাকে প্রাধান্য দিবে এবং জাস্ট বুলেট পয়েন্টগুলো লিখবে। তো এই রুলসটা দেওয়ার কারণে আমি এখন থেকে যত প্রম্পট এবং যত কমান্ড দিব, সে সবগুলো কমান্ডের ক্ষেত্রে আমার এই একটা লাইন মনে রাখবে যে আমি এই কমান্ডটা দিছি, আমার এই কমান্ডটা সব জায়গায় তার ফলো করতে হবে। তো এটা হচ্ছে চ্যাটার কম্পোজারের বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো এবার ধরেন আমি চ্যাটার কম্পোজারে গেলাম না, আমি এই ফাইলের মধ্যে সরাসরি চেঞ্জ করব। তো আমি কন্ট্রোল কে দিব, এবার কন্ট্রোল+K। তো এবার সরাসরি আমার কোনো কম্পোজার চ্যাট ওপেন হয় নাই, এবার সরাসরি আমার ফাইলের মধ্যে আমার কম্পোজার এসে পড়ছে। এবার আপনি এখানে যা কমান্ড দিবেন সেটাই আপনার এই ফাইলের মধ্যে সরাসরি চেঞ্জ করে ফেলবে। অ্যান্ড আপনি ধরুন পুরো ফাইলে চেঞ্জ করতে যাচ্ছেন না, তো আপনি জাস্ট এই 2 লাইনে চেঞ্জ করবেন। তো এই 2 লাইনটা সিলেক্ট করে কন্ট্রোল-K দেবেন, তাহলে আপনি এখানে যে প্রম্পট দিবেন সেই প্রম্পট এই 2 লাইনের উপর প্রযোজ্য হবে। তো আশা করি আপনারা কার্সর দিয়ে এখন থেকে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। তো আমি যদি এখন ইএনবি সেট আপ করে সব কিছু দেখাতে চাই, তাহলে খুবই এটা টাইম কনজিউমিং বিষয় হয়ে যাবে। তো আপনারা এইটা আমার কথাগুলো এবং রুলসগুলো যদি ফলো করেন, তাহলে আশা করি একটি পাওয়ারফুল ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, এবং 1 মাসের অ্যাপ্লিকেশন আপনি 2 অথবা 3 দিনে ডেভেলপ করতে পারবেন। আপনারা দেখলেনই যে এটা কতটা পাওয়ারফুল একটি কোড এডিটর, এবং আপনি কোড এডিটরে VS কোডের যত এক্সটেনশন আছে সব এক্সটেনশন আপনি এখানে পাবেন। জাস্ট সার্চ হেয়ার অ্যান্ড গেট। অ্যান্ড গিটহাবেরও ইনক্লুডিং আছে এখানে, এবং VS কোডের যা আছে সব আপনি এখানে পাচ্ছেন, এবং এক্সট্রা কোড এডিটর হিসেবে এক্সট্রা কিছু ফেসিলিটিস পাচ্ছেন। তো এটাই ছিল আমার এআই দিয়ে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।